আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এম ওবায়দুর রহমান। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা তা নিয়ে আবার পর্যালোচনা করছে সংবিধান সংশোধন কমিটি। কাল সপ্তম সংশোধনীর বৈধতা নিয়ে রায়। ভোগান্তি কমাতে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর। বিচারকের সংখ্যা না বাড়ালে মামলার জট লেগেই থাকবে, মন্তব্য প্রধান বিচারপতির। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে সরকার বিচার বিভাগকে দলীয়করণ করছে, অভিযোগ বিএনপির। লন্ডন গেলেন খালেদা জিয়া। ভারতের জম্মুর 3টি কারাগারে বন্দী সিলেটের 300 মানুষ। দেশে ফিরিয়ে আনতে প্রাদেশিক সরকারের সাথে আলোচনার উদ্যোগ। এবং ইস্তাম্বুল ঘোষণার মধ্য দিয়ে শেষ হল চতুর্থ এলডিসি সম্মেলন। উন্নত বিশ্বে দরিদ্র দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারে ঐকমত্য। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। সংবিধানের আগামী সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিনা তা নিয়ে আবার পর্যালোচনা করছে এই সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে শুধুমাত্র আগামী 2 মেয়াদের জন্য এই ব্যবস্থা রাখা হবে কিনা তা নিয়েও পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। এদিকে জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণার পর আরেক সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের সপ্তম সংশোধনীর বৈধতা নিয়ে আপিল বিভাগ চূড়ান্ত রায় দেবে আগামীকাল। এরপর সংবিধান সংশোধনে নতুন কোন মাত্রা এবং তর্ক বিতর্ক যোগ হয় কিনা সেদিকে লক্ষ্য রাখছেন আইন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন এস এম বাবু। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের সাথে সাথে ওই সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে। একই সাথে নির্বাচন অনুষ্ঠানের জন্য 123 অনুচ্ছেদের 3 ধারায় 90 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করার পর এখন আলোচ্য বিষয় মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিনা সে নিয়ে। আপিল বিভাগ রায়ের সাথে মতামত হিসেবে আগামী 2টি মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুযোগ রাখা এবং এই প্রক্রিয়ায় বিচারপতিদের সম্পৃক্ত না করার কথাও বলা হয়েছে। তাই বিষয়টি নিয়ে নতুন ভাবনায় সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। সাম্প্রতিককালের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছে তাকে মেনে চলবে। কোর্টের জাজমেন্টের অপারেটিভ পার্ট হচ্ছে অসাংবিধানিক। কমিটির যে দায়িত্ব আমাদের অনুচ্ছেদ 142 দিয়েছে, এ দায়িত্ব অত্যন্ত সীমিত। আমরা এটা অসাংবিধানিক অবস্থানকে সাংবিধানিক করতে পারবো না। এটা আল্ট্রাভাইরাস টু দি কনস্টিটিউশনকে আমরা এসপার কনস্টিটিউশন করার ক্ষমতা কারোরই নেই। সুতরাং এটুকু মেনেই আমাদের চলতে হবে। আমরা সম্প্রতি যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ কমিটি আবার সভায় বসবে। কমিটি এই জাজমেন্ট নিয়ে তারা পর্যালোচনা করবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে শুক্রবার অনানুষ্ঠানিক আলোচনা করেছে কমিটি। এদিকে সামরিক শাসক হিসেবে জিয়াউর রহমানের সময়কার পঞ্চম সংশোধনী বাতিলের পর এবার একই ধারাবাহিকতায় আপিল বিভাগ রায় দেবে হুসেইন মোহাম্মদ এরশাদের সপ্তম সংশোধনী বিষয়ে। সপ্তম সংশোধনীর মাধ্যমে 1982 থেকে 86 পর্যন্ত এরশাদের ক্ষমতার বৈধতা দেওয়া হয়েছিল। এবং আশা করি আমি রোববারে আপনার সপ্তম সংশোধনীর রায় প্রকাশ করবেন, মানে রায় ঘোষণা করবেন, এবং সেখানে আমার মনে হয় ওনারা এই জিনিসটা থেকে বেরিয়ে আসবেন, যেটা আমরা পঞ্চম সংশোধনী রিভিউতে দেখলাম। বর্তমান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে 17 মে মঙ্গলবার। ওই দিন সরকারি ছুটি, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে। এর আগের দিন সোমবারই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হবে। তাই আগামীকাল রোববারের কার্যসূচিতেই রয়েছে আলোচিত সপ্তম সংশোধনীর বিষয়টি। সপ্তম সংশোধনীকে এর আগেই অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এস এ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
জনগণের ভোগান্তি কমাতে সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে উচ্চ ও নিম্ন আদালতে ২০ লাখ বিচারাধীন মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে আগে জরুরি এবং পুরনো মামলা নিষ্পত্তি করতে হবে। কাকরাইলে বিচারপতিদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এতে প্রধান বিচারপতি ABM খায়রুল হক সরকারের নীতির সমালোচনা করে বলেন, বিচারকদের সংখ্যা না বাড়ালে মামলা জট লেগেই থাকবে। মানুষ ঘোষের রিপোর্ট। অনুষ্ঠান ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য বহুতল আবাসিক ও বিনোদন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন। আইন মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান বিচারপতি ছাড়াও সাবেক ও বর্তমান বিচারপতিদের অনেকেই উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রথমে আইনমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রীও উচ্চ ও নিম্ন আদালতে মামলা জট নিয়ে প্রশ্ন তোলেন। ২০ লাখের মতো মামলা বিচারাধীন রয়ে গেছে। এই মামলাগুলোর সাথে দেশের লাখ লাখ সাধারণ মানুষের ভাগ্য জড়িত। তারা আদালতে আসেন আর যান, কিন্তু বহু আরাধ্য বিচারটা সঠিকভাবে পান না। তাই সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। বিচারের বাণী যেন নীরবে নিবৃত্তে না করে। নির্বাহী বিভাগের এ জাতীয় সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচার কাজ দিন, সময় বা ক্ষণ গুণে হয় না। যে মামলা জটের কথা বললেন, এটা কোনোদিনই শেষ হবার নয়, যদি না তারা আজকের যে স্ট্রেংথ অফ জাজেস আছে এটাকে ডাবল ব্যাক করে। এটা আমি আগেও বলেছি, 16 লাখ মামলা নিষ্পত্তি কথা সোজা কথা না। একজন জজ বিচারক বিচার করবেন, কিন্তু সাফ করতে বসেন না। বিচার করতে হলে সময় লাগে, এটা স্ট্যাটিস্টিক্সের ব্যাপার না। আমরা স্বাধীন হয়েছি, কিরকম স্বাধীন? আমাদের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়া হয়েছে, এরকম স্বাধীন আমরা পেয়েছি। কাজে মাননীয় আইনমন্ত্রী, আপনার ঘর আগে সামাল দেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন। বিচারকগণ তাদের দায়িত্ব অবশ্যই পালন করে যাচ্ছেন এবং করবেন। প্রধানমন্ত্রী অবশ্য তার বক্তব্যে বিচারক ও এজলাস সংকটের কথা স্বীকার করেন। বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে গেলে নতুন এজলাস তৈরি করাও দরকার। আমরা গতবার যে অ্যানেক্স ভবন করেছিলাম, প্রায় 44 জন বিচারকের বসার ব্যবস্থা করেই কিন্তু আমরা করেছিলাম। এখন আমি ভাবি যে আমরা যদি না করে যেতাম তাহলে কি হতো। প্রধানমন্ত্রী আরো জানান, বর্তমানে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় সুপ্রিম কোর্টের বিচার প্রার্থীরা মামলার শুনানির তারিখ, পূর্ণ রায় ও আদেশ ওয়েবসাইটের মাধ্যমে সহজেই পেতে পারছেন। তিনি জানান, ভবিষ্যতে মোবাইল মেসেজের মাধ্যমেও মামলার অবস্থা জানা যাবে। মানস ঘোষ, ATN বাংলা, ঢাকা। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে সরকার আবারও প্রমাণ করেছে তারা বিচার বিভাগকে দলীয়করণ করছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, সরকারের শীর্ষ মহলের ইশারায় 10 ট্রাক অস্ত্র মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে। রিপোর্ট করছেন মইনুল হাসান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, হামলা মামলার মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনে সরকার মরিয়া হয়ে উঠেছে। মিথ্যা সাক্ষ্য আদায়ের মাধ্যমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 10 ট্রাক অস্ত্র মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকার এখন মরিয়া হয়ে তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায়, যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই, এই মামলাগুলোকে জড়ানোর জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। স্পষ্ট করে সতর্ক করে দিতে চাই, এই ধরনের কার্যকলাপ সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে এই দেশের জনগণ চিহ্নিত করে রাখবে। প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন আওয়ামী লীগের দলীয়করণেরই আরেক রূপ। বিচার বিভাগকে দলীয়করণ একটা করার চেষ্টা চালাচ্ছে এই সরকার, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যন্ত দলীয় ভিত্তিতে হয়েছে, এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটাকে আমরা মনে করি যে এটা একটা নির্লজ্জ বহিঃপ্রকাশ আপনার দলীয়করণে, এবং এটা বিচার ব্যবস্থাকে আরো ক্ষতিগ্রস্ত করবে বলে আমরা মনে করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ঘর সাজান, সংবিধান সংশোধন করে, আপনাদের ক্ষমতায়
আবার ফিরে আসাটা একেবারে নিশ্চিত বলে যখন মনে করবেন বা যদি মনে করেন, সেটাও মিথ্যা প্রমাণিত হবে। বিরোধী দল যাতে সংসদে থাকতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে সরকারের আচরণ পরিবর্তন করার পরামর্শ দেন ব্যারিস্টার মওদুদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এমিরেটস এয়ারলাইন্স যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিএনপির সিনিয়র নেতাদের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া আগামী 21শে মে পর্যন্ত যুক্তরাজ্য এবং 21 থেকে 27 মে যুক্তরাষ্ট্র সফর করবেন। লন্ডন সফরকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সাথে সময় কাটাবেন তিনি। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের বেশ কটি মতবিনিময় অনুষ্ঠানে বেগম জিয়া যোগ দেবেন। নিউ ইয়র্ক থেকে 27 মে তার দেশের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। শুধু ফেনী নয়, সিলেটেরও প্রায় 300 মানুষ বন্দী আছেন ভারতের জম্মুর 3টি কারাগারে। পাকিস্তান পাচারের পথে সীমান্তরক্ষীদের হাতে আটক হন তারা। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে 2 বছর ধরে চেষ্টা করেও তাদের দেশে আনা যাচ্ছে না। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস বন্দীদের উদ্ধারে এবার ধর্ণা দিয়েছে জম্মু কাশ্মীরের প্রাদেশিক সরকারের কাছে। রিপোর্ট করছেন কিরামতুল্লাহ বিপ্লব। ভারতীয় জম্মু কাশ্মীরের আম্পালা জেলে কয়েকশো বাংলাদেশির বন্দী থাকার খবর এটিএন বাংলায় প্রচার হয় 6 মে। যে বন্দীদের বেশিরভাগেরই বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। সেই এলাকার কয়েকটি গ্রাম ঘুরে অভাবী পরিবারগুলোর দুঃখ দুর্দশাও তুলে ধরা হয়েছিল এটিএন বাংলায়। তবে এর চেয়েও ভয়াল দুর্দশা হবিগঞ্জের মানুষের। জম্মুর দুর্গম জেলে বন্দী স্বজনদের উদ্ধারে রাজধানীতে এসে গণমাধ্যম অফিস আর মন্ত্রীদের বাড়িতে ধর্ণা দিচ্ছেন তারা। 2007 সালে সীমান্তে আটক ওই বাংলাদেশিদের অনেকেরই সাজার মেয়াদও ফুরিয়ে গেছে 2009 সালে। আমরা রে বাবা খুঁজতে উপায় নেই, আমরা এক আল্লাহ স্যার, আমরা কোনো উপায় নেই। আমার মধ্যে আমার দেখতে নাই রে বাবা, স্যার আমার রোজগার নাই, নিজে করে খাইতাম। নবীগঞ্জ উপজেলার এসব পরিবারের 8 সদস্য আছেন বালাওয়াল জেলে। তাদের মুক্ত করতে সরকারি পর্যায়ে 2 বছর ধরে চিঠি চালাচালি হলেও ফলাফল শূন্য। আমার ভাই আরো 8 জন ওরা বর্ডারে ক্রসিং করার সময় যায়, তাদের সাথে 5 জন ওই বিএসএফ তারা গুলি করার পরে তার থেকে নিচে পড়ার পরে ওরা আবার মাথার মধ্যে গুলি করে। আমার বড় ভাই বললো পাখির মতো ওরা ছটপট করতে মারা গেছে স্যার। দিল্লির বাংলাদেশ হাইকমিশনও চেষ্টা তদবির করেছে কয়েকবার, কিন্তু রাজনৈতিক তদবির জোরালো না থাকায় ব্যর্থ হয়েছে তারাও। এখানকার ফরেন মিনিস্ট্রির ভাষ্য হলো জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য সরকার ফাইনাল এখনো দেয় নাই, ফাইনাল ডিসপোজাল রিগার্ডিং দি কেসেস, রিগার্ডিং দি ম্যাটার অফ রিলিজ এবং কি কি কারণে এই রিলিজটা আটকে আসছে, কি হচ্ছে ডিটেইলস কোনো কিছু রাজ্য সরকার এদেরকে দেয় নাই। সেই জন্য এরা আমাদেরকে কনক্রিট মানে একেবারে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারছে না। হবিগঞ্জের গ্রাম থেকে সপ্তাহের 2-3 দিন ঢাকায় এসে এমন আক্ষেপ অভিযোগের কথা বলেই যাচ্ছেন অভাবী এই মানুষেরা। কিন্তু কোটি মানুষের এই শহরে সরকারি বেসরকারি কেউই তাদের খুব একটা পাত্তা দিচ্ছেন না। কিরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এলডিসি সম্মেলনের খবর। উন্নত দেশগুলোর কাছ থেকে বাড়তি সাহায্য না পেলেও 10 বছর আগে ব্রাসেলসে প্রতিশ্রুত সাহায্য পাবার কর্মপরিকল্পনা নেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে স্বল্পোন্নত দেশগুলোর 4র্থ সম্মেলন। এই সম্মেলন শেষে নেওয়া ইস্তাম্বুল ঘোষণায় গরিব দেশগুলোর জন্য একটি প্রযুক্তি ব্যাংক স্থাপন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাড়তি অনুদান সহ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি উন্নত বিশ্বের বাজারে সব দরিদ্র দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে ঐকমত্য হয়েছে। ইস্তাম্বুল থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমামুন। ছবি তুলেছেন শাহিন হাওলাদার। 10 বছর আগে ব্রাসেলস সম্মেলনে উন্নত দেশগুলোর অঙ্গীকার ছিল তাদের জাতীয় আয়ের 0.15 থেকে 2.0% পর্যন্ত তারা সাহায্য দেবে দরিদ্র দেশগুলোকে। কিন্তু একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া সেই প্রতিশ্রুতি পূরণের কাছাকাছিও কেউ যায়নি। ইউরোপীয় ইউনিয়ন তাদের আয়ের 0.13% গরিব দেশগুলোকে দিয়েছে।
এই বাস্তবতায় এক সপ্তাহ ধরে ইস্তাম্বুল বৈঠকে দর কষাকষি শেষে এখন তারা বেশ কিছু নতুন ক্ষেত্রে সাহায্য করতে সম্মত হয়েছে, যাকে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো দেখছে দর কষাকষিতে তাদের সাফল্য হিসেবে। বাংলাদেশের জন্য যেগুলো শুরু ভালো হয়েছে, যে একটা টেকনোলজি ব্যাংক তৈরি হবে, যেখান থেকে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ, এটা সাহায্য হবে। আমাদের আরেকটি বড়, আমাদের যে মিগ্রেন্টরা আছে, ক্লাইমেট মিগ্রেন্ট, তাদের রিহ্যাবিলিটেশনের দায়িত্ব বাংলাদেশ ছাড়াও রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা দায়িত্ব নেবে। আমাদের আরেকটি বড় হচ্ছে এগ্রিকালচারে আমরা যথেষ্ট এমফেসিস দিচ্ছি, একটা সেট পার্সেন্টেজ নির্ধারণ করা হয়েছে এগ্রিকালচারের জন্য। তবে ইস্তাম্বুল সম্মেলনের আরেকটি বড় অর্জন উন্নত দেশগুলোর বাজারে গরিব দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত হওয়া। পররাষ্ট্র সচিব জানান, অনেকদিন আগে থেকেই বাংলাদেশ এ বিষয়টি নিয়ে লড়াই করে আসছিল। ইস্তাম্বুল ঘোষণায় এসে তার ফল পেতে যাচ্ছে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো। বাস্তবায়নটা হচ্ছে টাইমলি এবং সিকিউরড ম্যানারে, হ্যাঁ, এবং সেটি বলছে সকল এলডিসি কে মার্কেট অ্যাক্সেস দেওয়া হবে। এখানে ওই যেটা ছিল যে সকল এলডিসির সকল পণ্য, আমার ওই জায়গাটা যে ধানি সকল পণ্য না শুধু পণ্য, সেই জায়গাটাকে আমরা বাঁচাতে পেরেছি যে সকল এলডিসি কে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। ব্রাসেলস সম্মেলনের সিদ্ধান্ত অনেকাংশে কাজে না আসার খারাপ অভিজ্ঞতার আলোকে এবারের সম্মেলনে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত প্রতি 2 বছর পর পর মূল্যায়ন করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এর ফলে গরিব দেশগুলোর আশা উন্নত দেশ এবং উন্নয়ন সহযোগীরা তাদের প্রতিশ্রুতি থেকে খুব বেশি দূরে সরতে পারবে না। গত এক সপ্তাহ ধরে ইস্তাম্বুলের এই লুৎফি কিরদার কনভেনশন সেন্টারে চতুর্থ এলডিসি সম্মেলন চলাকালে বাইরে উঠছিল এলডিসির সদস্যভুক্ত দেশগুলোর পতাকা। সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর এখন নেমে যাচ্ছে সেই পতাকা। তবে এই সম্মেলনে যে ইস্তাম্বুল ঘোষণা নেওয়া হয়েছে তাকে বাংলাদেশ সহ এলডিসির সদস্যভুক্ত দেশগুলো বলছে আগেরবারের ব্রাসেলস সম্মেলনের ঘোষণার চেয়ে অনেক বেশি আশাব্যঞ্জক। তবে এই ঘোষণা কতখানি বাস্তবায়িত হবে তা নির্ভর করছে বাংলাদেশ সহ সদস্যভুক্ত দেশগুলোর প্রত্যেকের নিজেদের উপর। মামুন, এটিএন বাংলা, ইস্তাম্বুল, তুরস্ক। মানুষের সাহায্যার্থে 20 লাখ মার্কিন ডলারের অর্থ সাহায্যের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাপানি রাষ্ট্রদূত তামুৎসু সিনোৎসুকার হাতে তিনি এই চেক তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। পরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে বিভিন্ন জেলা থেকে আসা বৌদ্ধ ধর্মের প্রতিনিধিদের এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এতে উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশের পবিত্র বুদ্ধ পূর্ণিমা সংবাদিত নেত্রী আজকের অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যেক মানুষ সুখী সমৃদ্ধশালী হোক, এটাই আমাদের সরকারের লক্ষ্য। সকল ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে যেন সবাই যার যার নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, আমরা সেই পরিবেশই সৃষ্টি করতে চাই। রাজপথে আগামী মঙ্গলবার লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে বিরোধী দলের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় সিদ্ধান্ত হয়। এতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 30তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের সহযোগী সংগঠন ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সভা শেষে কেন্দ্রীয় নেতারা জানান, বিরোধী দলের আন্দোলন ও ষড়যন্ত্রের জবাব দিতে আগামী 17ই মে সোহরাওয়ার্দী উদ্যান থেকে লাখো মানুষের মিছিল বের করা হবে। এই গভর্নমেন্টে খালেদা দেবে 3 বছর চাই, গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, শেখ হাসিনা ব্যর্থ। কালকে আন্দোলন শুরু করবো, পদ থেকে একেবারে সরকারের পতনের আন্দোলন। আমরা একটু সত্যই আমরা একটু জানান দিতে চাই যে আমরা কিন্তু আছি। আনন্দ মিছিল করে একদিকে আমরা 30 বছর ধরে শেখ হাসিনার এই সফলতাকে আমরা বরণ করব, পাশাপাশি আমরা ওই বিরোধী দল যারা কুচক্রী, যারা ষড়যন্ত্র আছে তাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দেব যে গণ আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ আছে।
বিরোধী দল সরকারকে যতই অস্থিতিশীল করার ষড়যন্ত্র করুক না কেন যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রেহাই দেয়া হবে না বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা যদি 21শে আগস্টে সেই গেট হামলা বিচার করতে না পারি, আমরা যদি বিচার করতে না পারি, এই সমস্ত কাজগুলো যাতে না করতে পারি, সেই লক্ষ্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 17 মের কর্মসূচি বিরোধী দলের জন্য রাজনৈতিক জবাব হবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। 1 বছর পর আগামীকাল শুরু হচ্ছে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ। তবে সোলার প্যানেল না বসালে এই সংযোগ পাবেন না গ্রাহকরা। ডিমান্ড নোটের বিপরীতে যারা টাকা জমা দিয়েছেন তারাই প্রথমে সংযোগ পাবেন। বিতরণকারী সংস্থাগুলো বলছে জমে থাকা আবেদনের বিপরীতে সংযোগ দিতেই 3 মাস সময় লাগতে পারে। তবে ক্রমানুসারে নতুন আবেদনকারীদের সংযোগ দেওয়া হবে। মাহফুজ মিশুর রিপোর্ট। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় 2010 সালের 31শে মার্চ 3 মাসের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। অবশ্য এই সিদ্ধান্ত আর পাল্টায়নি, বরং বহাল থেকেছে অন্তত 1 বছর। তবে উৎপাদন বাড়ায় আবারও শুরু হচ্ছে নতুন সংযোগ দেওয়ার কাজ। এদিকে 1 বছর বন্ধ থাকায় ডেস্কো ও ডিপিডিসি এলাকাতেই চাহিদাপত্রের বিপরীতে টাকা জমা দিয়ে অপেক্ষমান গ্রাহকের সংখ্যা প্রায় 50,000-এ দাঁড়িয়েছে। তাই ক্রম অনুযায়ী নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত। 15 মে থেকে নতুন সংযোগ দেওয়া শুরু করব। আবেদনের ক্রমানুসারে আমাদের সংযোগগুলো আমরা দেওয়া শুরু করব। প্রথম মাসে 30%, পরবর্তী মাসে আরো 30% এবং তার পরবর্তী মাসে 40%, যেগুলো আমাদের পেন্ডিং আছে। গ্রাহক সেবার স্বার্থে যতটা সম্ভব আমাদের সংযোগ দেওয়ার চিন্তাই করি। অবৈধ সংযোগের যে প্রবণতা ওটা কমে যাবে, কারণ এই যে রেস্ট্রিকশনের ফলে অবৈধ সংযোগ অনেকেই নেওয়ার চেষ্টা করে। আমাদেরকে যেটাকে প্রতিহত করতে হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে এম্বারেসিং পজিশনে পড়তেছে। তবে সৌর প্যানেল না বসালে নতুন সংযোগ পাবেন না গ্রাহকরা। যেসব গ্রাহক 2 কিলোওয়াট পর্যন্ত লোডের জন্য আবেদন করেছেন তাদের জন্য এটি প্রযোজ্য নয়। আবাসিক সংযোগ পেতে 2 কিলোওয়াটের উপরে বিদ্যুৎ চাহিদার 3%, শিল্প খাতে 50 কিলোওয়াট পর্যন্ত কেবল লাইট ও ফ্যান লোডের 7%, 50 কিলোওয়াটের উপরে লাইট ও ফ্যানের 10%, আর পোশাক শিল্পে লাইট ও ফ্যান লোডের 5% সৌর প্যানেল বসাতে হবে। 2 কিলোওয়াটের উপরে যেখানে আমরা লোড পাবো সেখানে তো এটা বাধ্যতামূলক। আমাদের অল্টারনেট আর কোনো সোর্স নাই, এই কারণে সোলারটা অবশ্যই লাগাতে হবে। এইটার বিদ্যুৎ কিন্তু একেবারে ফ্রি, এই জন্য আমরা গ্রাহককে উদ্বুদ্ধ করতেছি। তবে যেসব ভবনে সৌর প্যানেল বসানোর পর্যাপ্ত জায়গা নেই, সেগুলোর ক্ষেত্রে কত ক্ষমতার প্যানেল বসবে তা নির্ধারণ করবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের সাহা সুপারমার্কেটের সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণে 2 জন মারা গেছে, গুরুতর আহত হয়েছে আরো 25 জন। তাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যায় সাহা সুপারমার্কেটের দোকান শুভেচ্ছা বস্ত্র বিপণীর মেঝে ফেটে এর নিচে থাকা সেফটি ট্যাঙ্কটি বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামের আফমি প্লাজায় ইস্টার্ন ব্যাংকের 7ম কিয়স্ক এবং 75তম এটিএম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, হেড অফ ব্রাঞ্চেস মোহাম্মদ মুসা, এরিয়া হেড কর্পোরেট ব্যাংক আহসান জামান চৌধুরী, ক্লাস্টার হেড 1 আশরাফুজ্জামান, ক্লাস্টার হেড 2 ইফতেখার উদ্দিন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল বিজয়ী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আগামী বুধবার। পুরনো রেওয়াজ ভেঙে প্রকাশ্য জনসভায় শপথ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এদিকে সরকার গঠন নিয়ে এখন ব্যাপক তোড়জোড় চলছে পশ্চিমবঙ্গে। বিধানসভার নতুন সদস্যদের নিয়ে বৈঠক করছেন মমতা ব্যানার্জি। এর আগে তাঁর সাথে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
থেকে একযোগে প্রকাশিত হল এ যাবৎকালে সবচেয়ে বড় ইংরেজি রবীন্দ্র সংকলন গ্রন্থ দি এসেনশিয়াল টেগোর। ঢাকায় বেঙ্গল শিল্পালয়ে এই সংকলন গ্রন্থের মোড়ক খোলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। রবি ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এই সংকলনের সম্পাদনা করেছেন বাংলাদেশের অধ্যাপক ফখরুল আলম ও ভারতের রাধা চক্রবর্তী। বিশ্বভারতীর পক্ষ থেকে কুমকুম ভট্টাচার্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন শর্মিলা সেন। সংকলন গ্রন্থে কবির গান, কবিতা, প্রবন্ধ সহ কিছু অপ্রকাশিত লেখাও স্থান পেয়েছে। অনুষ্ঠানে একই সাথে ছিল গান ও প্রকাশিত গ্রন্থ থেকে পাঠের আয়োজন। My eyes beheld the beauty of forms and in the field looking around. My ears became enthralled at the profound sound. এবার পার্টিক্স খেলার খবর। এক ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে নিজেদের 37তম ম্যাচে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে মাঠে নামে রেড ডেভিলরা। ব্ল্যাকবার্নের সাথে 1-1 গোলে ড্র করলেও এক ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয় ম্যান ইউর। খেলায় ব্রেট এমার্টন 20 মিনিটে ব্ল্যাকবার্নকে এগিয়ে দেন, তবে পিছিয়ে পড়েও তারকা স্ট্রাইকার ওয়েন রুনির গোলে 1-1 সমতা গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে শিরোপা রেসে দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন চেলসির চেয়ে 7 পয়েন্ট এগিয়ে থেকে লিগ শিরোপা নিশ্চিত হয় স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের। জাতীয় ক্রিকেট লিগের হ্যাট্রিক শিরোপা জিতেছে রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের লিগের দ্বাদশ আসরে ঢাকার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয় রাজশাহী। আর এরই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বিদায় নেন রাজশাহীর সফল অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বান্দরবানে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব আয়োজিত কেওক্রাডুং ট্রেকিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আজিজুল ইসলাম। তিনি 4 ঘন্টা 25 মিনিট সময় নিয়ে রুমা থেকে বগালেক হয়ে কেওক্রাডাং পাহাড়ের চূড়ায় ওঠেন। আজিজুল ইসলামের চেয়ে 3 মিনিট বেশি সময় নিয়ে এতে দ্বিতীয় হন সমীর বিন করিম। তৃতীয় হয়েছেন কৌসার আহমেদ রাকিন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন রুমা উপজেলার চেয়ারম্যান অং থুয়াই চিংমারমা। নেচার অ্যাডভেঞ্চার ক্লাবের 20 জন প্রতিযোগী উঁচু নিচু 20 কিলোমিটার পাহাড়ি পথ দিয়ে কেওক্রাডাং পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া 5 নারী প্রতিযোগীর মধ্যে একমাত্র লায়লা এই পথ পাড়ি দিতে পেরেছেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আপনাদের অংশগ্রহণ মধ্যে দিয়ে আমার মনে হয় আমাদের এই এলাকার মানুষের যে এতদিন যে যাত্রা তৈরি যেভাবে আসা যাওয়া করছে আরো বেশি করে মানে বেড়ে যাবে বলে আমি আশা করছি। আমাদের মাঝে 4 জন মেয়ে পার্টিসিপেন্ট রয়েছে, 16 জন পুরুষ পার্টিসিপেন্ট। পুরুষ পার্টিসিপেন্টরা ঝিরি পথেই যাচ্ছে, আর মেয়ে পার্টিসিপেন্ট যারা রয়েছে তারা কিন্তু গাড়ি পথ ব্যবহার করছে, যাতে কোনো ধরনের ইনজুরি কিংবা কোনো ধরনের প্রবলেম হলে আমরা যাতে দ্রুত পিক করতে পারি। এই ছিল এখনকার মতো সংবাদ। ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা তা নিয়ে আবার পর্যালোচনা করছে সংবিধান সংশোধন কমিটি। কাল 7ম সংশোধনীর বৈধতা নিয়ে রায়। ভোগান্তি কমাতে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর। বিচারকের সংখ্যা না বাড়ালে মামলা জট লেগেই থাকবে, মন্তব্য প্রধান বিচারপতির। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে সরকার বিচার বিভাগকে দলীয়করণ করছে, অভিযোগ বিএনপির। লন্ডন গেলেন খালেদা জিয়া। ভারতের জম্মুর 3টি কারাগারে বন্দী সিলেটের 300 মানুষ দেশে ফিরিয়ে আনতে প্রাদেশিক সরকারের সাথে আলোচনার উদ্যোগ। এবং ইস্তাম্বুল ঘোষণার মধ্য দিয়ে শেষ হল 4র্থ এলডিসি সম্মেলন। উন্নত বিশ্বে দরিদ্র দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারে ঐক্যমত্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।